দিনের বেলা নিজ বাড়িতে একটি অন্ধ মেয়ে ধর্ষণ শিকার হয়। মেয়েটি তার ধর্ষণের বিচারের দাবি নিয়ে কোর্টে যায়, কিন্তু মেয়েটির অন্ধত্ব তার ন্যায় বিচারের সব থেকে বড় বাধা সৃষ্টি করে। একে তো ধর্ষণকারীকে কেউ দেখেনি, তারপর ধর্ষক কোনো প্রমাণও রেখে যায়নি। এমন পরিস্থিতিতে মেয়েটি হার না মেনে লড়াই করে যায়, কিন্তু মেয়েটিকে আদৌ ন্যায় বিচার পাবে? পেলেও তা কিভাবে? 2023 সালে মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার মুভি নেরুর কথা। কেরালার থুম্বা পুলিশ স্টেশনে খবর আসে একটি মেয়ের ধর্ষণ হয়েছে। খবর পাওয়া মাত্রই সিআই পল তার টিম নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়। ইনি হচ্ছেন মেয়েটির বাবা মোহাম্মদ। সিআইকে তার মেয়ে সারার কাছে নিয়ে যায়। সিআই সারার স্টেটমেন্ট রেকর্ড করতে বলে এবং সারাদের বাড়ির কাজের লোক সীমার সাথে কথা বলে। সীমা জানায়, সারার ম্যাডাম বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল, আমিও একটি ব্যাংকে গিয়েছিলাম। একটি বিষয় জানিয়ে রাখি, সারা অন্ধ, এজন্য সবাই বলাবলি করছে মেয়ে তো ধর্ষককে দেখতেই পায়নি, পুলিশ কিভাবে তাকে ধরবে। এরপর পুলিশ সারাকে হসপিটালে নিয়ে মেডিকেল টেস্ট করায়। ডক্টর জানায় সব কালেক্ট করা হয়ে গেছে, আগামীকাল রিপোর্ট পাওয়া যাবে। এরপর সারাকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হয়। ম্যাজিস্ট্রেটের কাছে সারা বলে, আমার বাবা মা বেরিয়ে যাওয়ার পর সীমা দিদিও ব্যাংকে গিয়েছিল। এরপর আমি শাওয়ার নিতে বাথরুমে গিয়েছিলাম। যখন বের হই আমার মনে হলো ঘরের মধ্যে কেউ আছে। স্টেটমেন্ট রেকর্ড করার পর সারারা বাড়িতে ফিরে আসে। সারা শুনতে পায় তার মা তার বাবাকে বলছে, পুলিশ কি বলল? মোহাম্মদ উত্তর দেয়, কি বলবে, সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ওর অন্ধত্ব। সিন চলে যায় পরবর্তী দিন। মোহাম্মদ সিআই পলকে ডেকে একটি স্কাল্পচার দেখায়, যেটি সারা বানিয়েছে। পল জানতে চায়, সারাটি বানিয়েছে? মোহাম্মদ বলে, সারা একজন স্কাল্পচার আর্টিস্ট। ওর যখন 8 বছর তখন থেকেও শিখেছিল, আর 12 বছর বয়সে অন্ধ হয়েছে। কিন্তু পলের কথা না দেখে সারা একজন স্কাল্পচার কিভাবে বানালো? উত্তরে সারা বলে, ও যখন আমাকে অ্যাসল্ট করছিল তখন আমি ওর চেহারায় আঙ্গুল বুলিয়ে ওকে অনুভব করেছিলাম। মোহাম্মদ পলকে বলে, আমাদের একজনকে সন্দেহ হয়। ঘটনার আগের দিন স্কাল্পচারের এই লোকটি ঠিকানা জানতে তাদের বাড়িতে এসেছিল। ও মূলত পাশের বাড়ি বিনোদের কাছে এসেছিল। বিনোদের কাছে জানতে চাইলে বিনোদ জানায় ওর নাম মাইকেল। মাইকেল বিনোদের বন্ধু। মাইকেলের বিয়ের ইনভাইটেশন দিতেই মাইকেল এখানে এসেছিল। বিনোদের থেকে তথ্য নিয়ে পুলিশ এয়ারপোর্ট থেকে মাইকেলকে অ্যারেস্ট করে। এরপর মাইকেল সহ আরও কয়েকজনকে দাঁড় করিয়ে সারাকে দিয়ে আইডেন্টিফাই করতে বলা হলে সারা একে একে সবার চেহারা হাত বুলিয়ে দেখছিল। তবে মাইকেলের মুখে হাত দিতেই সারা মাইকেলকে আইডেন্টিফাই করে ফেলে। এরপর এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। নিউজে প্রকাশিত হয়, ধর্ষণের অভিযোগে যে মাইকেলকে অ্যারেস্ট করা হয়েছে সে মুম্বাইয়ের একজন ধনকুবের ক্রিস্টোফার জোসেফের ছেলে। এমনকি সেন্ট্রাল মিনিস্টারের মেয়ের সাথে মাইকেলের এনগেজমেন্টও হয়ে আছে। এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি, মোহাম্মদের 2টি স্ত্রী, অন্য ঘরে 2জন ছেলেও আছে। আর মোহাম্মদের ওই স্ত্রী সহ ওই ছেলেরা সারার মাকে একদম পছন্দ করে না। এদিকে ছেলের গ্রেফতারের খবর পাওয়া মাত্রই মাইকেলের বাবা জোসেফ প্রাইভেট জেট নিয়ে কেরালাতে হাজির। তারা প্রথমেই কারাগারে গিয়ে ছেলের সাথে দেখা করে। এরপর ছেলেকে ছাড়ানোর জন্য শহরের সব থেকে বড় অ্যাডভোকেট রাজশেখরকে ডাকে। ইনি হচ্ছেন অ্যাডভোকেট রাজশেখর, সাথে তার মেয়ে পূর্ণিমা। পূর্ণিমা সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। সবকিছু জানানোর পর জোসেফ বলে, ওর বিয়ে ঠিক হয়ে আছে, এখন যদি বেল না পায় কি হবে? রাজশেখর বলে, বেল পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, তবে আমার কাছে ভিন্ন প্ল্যান আছে, ওদের সাথে সেটেলমেন্ট করতে হবে। আর এজন্যই রাজশেখর মোহাম্মদের প্রথম স্ত্রীর 2 ছেলেকে এখানে ডেকে বড় অঙ্কের একটি টাকার লোভ দেখায় এবং মোহাম্মদকে সেটেলমেন্টের জন্য রাজি করতে বলে। এরপর কথা মতো ওই 2 ছেলে টাকার লোভে পড়ে মোহাম্মদকে বোঝাতে চেষ্টা করে যে ওরা অনেক বড় লোক, ওদের টাকার অভাব নেই, ওদের সাথে আমাদের পারা সম্ভব না, তার থেকে ওরা বড় অঙ্কের অ্যামাউন্ট দিয়ে সেটেলমেন্ট করতে চাচ্ছে, সেটাই আমাদের জন্য ভালো হবে। কিন্তু মোহাম্মদ তার সিদ্ধান্তে অটল। সারাও তার বিচার চায়। এই জন্য মোহাম্মদ সেটেলমেন্টের প্রস্তাব প্রত্যাখ্যান করে তার 2 ছেলেকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর তারা রাজশেখরকে জানালে রাজশেখর তাদেরকে একটি টাস্ক দেয়। তারা কয়েকজন মিডিয়ার লোক ডাকে, কিন্তু নিজেরা অস্বীকার করে যে তারা ডাকেনি, ডেকেছে তাদের বাবা, এবং মিডিয়ার লোকজনকে সেখান থেকে তাড়িয়ে দেয়। মানে মিডিয়ার চোখে মোহাম্মদকে খারাপ বানানোর চেষ্টা আর কি। সিন চলে যায় কোর্টের প্রথম শুনানির দিন। রাজশেখর প্রথমেই কোর্টে বলে, দিনের আলোতে একটি অন্ধ মেয়ের ধর্ষণ হয়েছে, তাও আবার দিনের বেলাতে বাইরে থেকে কেউ এসে কোনো প্রমাণ না রেখেই করে গেছে। এই মেয়ে যে কিনা চোখে দেখতে পায় না, সে আন্দাজ করে একটি স্কাল্পচার বানিয়ে সে বলেছে
এই তার ধর্ষণকারী। আর পুলিশ সেই কথার উপর ভিত্তি করে এয়ারপোর্ট থেকে একজনকে অ্যারেস্ট করিয়ে তাকে দিয়ে আইডেন্টিফাই করালো। জাজও জানতে চায় যে অন্ধ মেয়ে আইডেন্টিফাই কিভাবে করলো। সারার পক্ষের উকিল জানায় ও স্কাল্পচার আর্টিস্ট, সেই স্কিল কাজে লাগিয়েই ও বানিয়েছিল। কিন্তু সারার পক্ষের উকিল এমন কোনো এভিডেন্সই কোর্টে পেশ করতে পারছিল না যা দিয়ে প্রমাণিত হয় মাইকেলই ধর্ষণ করেছে। রাজশেখরও বলে কোনো সিমেন্ট ট্রেস পাওয়া যায়নি, স্ট্রাগলের চিহ্ন নেই, ফিঙ্গারপ্রিন্ট নেই যা দ্বারা ক্রাইম প্রমাণ করা যায়। তাই মাইকেলকে যেন বেল দেওয়া হয়। পাবলিক প্রসিকিউটরের কাছেও তেমন স্ট্রং এভিডেন্স না থাকাতে কোর্ট মাইকেলের বেল গ্রান্ট করে একটি নতুন ডেট দিয়ে দেয়। এরপর রাজশেখর বের হয়ে মিডিয়াকে জানিয়ে দেয় যে এটা একটা ফেক কেস, বড়লোকের ছেলেকে ফাঁসিয়ে মোটা অঙ্কের টাকা হাতানোর চেষ্টা করা হচ্ছে। মোহাম্মদ পাবলিক প্রসিকিউটরের সাথে দেখা করে জানতে চায় এত সহজে বেল কেন পেল। অবশ্য সেও বলে দেয়, তোমাদের স্টোরিতে আমি বিশ্বাস করতে পারছি না, কোর্ট কিভাবে করবে। কিছু বলার থাকলে ইনভেস্টিগেশন অফিসারকে গিয়ে বলো। বাড়ি ফিরে সারার মাও জানতে চায় সারা স্কাল্পচার বানানোর পরও কিভাবে বেল পেল। মোহাম্মদ বলে শুধু এটাই সাফিসিয়েন্ট না। মোহাম্মদ সারাকে বোঝায় যে চিন্তা করিস না মা, এই কেস এখানেই শেষ না।